অয়ন জানতে খুবই কৌতূহলী ছিল যে কি সেই জিনিস যার জন্য দুই চেম্বার এভাবে প্রতিযোগিতা করছিল। এটা একটা প্রাচীন যুদ্ধশাস্ত্রের পুঁথি, অনিশ গম্ভীরভাবে বলল। যুদ্ধশাস্ত্রের পুঁথি? এটা শুনে অয়ন অবাক হয়ে গেল। ওর মনে হলো সেটা কোনো প্রাচীন যুদ্ধ কৌশল জাতীয় কিছু। হ্যাঁ, এটা একটা যুদ্ধশাস্ত্রের পুঁথি। এর দুটো ভাগ, এক ভাগ আমাদের কাছে ছিল আর এক ভাগ গ্যাংটক চেম্বারের কাছে। অনিশ বুঝিয়ে বলতে শুরু করলো ব্যাপারটা। এটা শুনে অয়নের চোখ বড় হয়ে গেল। যদি এটা সত্যি যুদ্ধশাস্ত্রের পুঁথি হয় তাহলে এর মূল্য 140 কোটির থেকেও অনেক বেশি, বরং এটা অমূল্য। তুমি কি আগে কখনো এরকম কোনো পুঁথির কথা শুনেছ? অয়নকে চুপ করে থাকতে দেখে অনিশ কিছু একটা সন্দেহ করলো, তাই সে এই প্রশ্ন করল। হ্যাঁ, অয়ন বলল। তার গুরু নারায়ণ তাকে এই পুঁথির ব্যাপারে বলেছিলেন। মার্শাল আর্টের জন্য এবং একজন মাস্টারের জন্য এ ধরনের পুঁথি কতটা মূল্যবান তা অয়ন খুব ভালো করে জানত। যুদ্ধশাস্ত্রের পুঁথি একটা বিশাল বিষয়। এই পুঁথিগুলোতে মার্শাল আর্টের অনেক গোপন কৌশল লেখা ছিল। সেসব পুঁথি কেবল একজন গ্র্যান্ড মাস্টারই তৈরি করতে পারেন। আগে অয়নের বুঝতে সমস্যা হচ্ছিল যে কি এমন জিনিস যার দাম 140 কোটি ছাড়িয়ে যেতে পারে। এমনকি ওরা একে অপরকে মেরে ফেলতেও পিছপা ছিল না। কিন্তু এখন সে বুঝতে পারল, আসলে যদি কোনো মার্শাল আর্ট মাস্টার এই পুঁথিগুলো পান তবে তার গ্র্যান্ড মাস্টার হওয়ার সম্ভাবনা 50% বেড়ে যায়। এই পুঁথিগুলোর মধ্যে অনেক কৌশল এবং গোপন জ্ঞান থাকে যা একজন গ্র্যান্ড মাস্টারের জানা প্রয়োজন। যদি তুমি যুদ্ধশাস্ত্রের পুঁথির কথা শুনে থাকো তাহলে এটার গুরুত্ব নিশ্চয়ই জানবে তুমি। অনিশ বলল। হ্যাঁ, আমি বুঝতে পারছি। অয়ন বলল। অয়ন, আমি তোমাকে বলছি, এই পুঁথিগুলো গ্র্যান্ড মাস্টার দাস শর্মা লিখেছেন। অনিশ উত্তেজিত গলায় বলল। গ্র্যান্ড মাস্টার দাস শর্মা? এই নামটা শুনে অয়ন অবাক হয়ে গেল। সে গ্র্যান্ড মাস্টার দাস শর্মাকে চিনত। তার পুরো নাম ছিল মিথিলেশ দাস শর্মা। যখন অয়ন প্রথমবার নারায়ণের সাথে আসানসোলে এসেছিল তখন নারায়ণ তাকে মিথিলেশের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মিথিলেশ ওই শহরের একমাত্র গ্র্যান্ড মাস্টার ছিলেন এবং তার অসম্ভব সম্মান ছিল। অয়ন অনেক বছর মিথিলেশের নাম শোনেনি। হ্যাঁ, গ্র্যান্ড মাস্টার দাস শর্মা এই পুঁথিগুলো 18 বছর আগে লিখেছিলেন। তারপর হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। আর তার এক ছাত্র পুঁথিগুলো চুরি করে এক অংশ গ্যাংটক চেম্বারকে দেয় আর এক অংশ আসানসোল চেম্বারকে। অনিশ অয়নকে পুঁথির ইতিহাস জানালো। শুনে কৌতূহলবশত অয়ন জিজ্ঞাসা করল। আচ্ছা অনিশ, এখন তোমরা এই পুঁথিগুলোর কি করবে? এই শহরের 4টি বড় পরিবারই এই পুঁথি পেতে চেয়েছিল। যদি পুঁথিগুলো কোনো এক পরিবারের হাতে চলে যায় তাহলে অন্য 3টি পরিবার তা মেনে নেবে না। এটাই গ্র্যান্ড মাস্টার হওয়ার গোপন তথ্য রয়েছে। যে এই পুঁথিগুলো পাবে সে খুবই শক্তিশালী হয়ে উঠবে। আসানসোলের বড় এবং ধনী পরিবারগুলোর মধ্যে এমন কেউ ছিল না যে মিথিলেশ দাস শর্মা এবং তার পুঁথি সম্পর্কে জানত না। আমরা এখনো ঠিক করিনি কি করব। প্রথমে আমরা গ্র্যান্ড মাস্টার দাস শর্মার পরিবারের কাউকে খুঁজে বের করার চেষ্টা করব। আসলে এই পুঁথি কেবল তারাই খুলতে পারবে, এই অধিকার তাদেরই রয়েছে। অনিশ বলল। আসলে এই পদ্ধতি একটু জটিল। গ্র্যান্ড মাস্টাররা পুঁথিগুলো লিখতেন গোপন ভাষায়, যা সাধারণ মানুষ বুঝতে পারবে না। যে গোপন কৌশলের কথা এগুলোতে লেখা হতো তা যদি সহজ ভাষায় লেখা হতো তাহলে যে কেউ সহজেই সেগুলো ব্যাখ্যা করতে পারত। তাই এত গোপনীয়তা। এই পুঁথি পড়ার ফর্মুলা কেবল মিথিলেশ দাস শর্মার পরিবারের কাছেই থাকতে পারে। গ্র্যান্ড মাস্টার দাস শর্মার পরিবার? অয়নের মনে এই চিন্তা আসতেই তার সামনে একটা মুখ ভেসে উঠল। সে মুখটা হিয়ার। কেন কে জানে ওর মনে হলো হিয়াই গ্র্যান্ড মাস্টার দাস শর্মার মেয়ে হতে পারে। এই ভাবনাটা অয়নের মাথায় আসতেই সে নিজেই অবাক হয়ে গেল। তবে তার ধারণাটি অমূলক ছিল না। যখন অয়নের ওপর আক্রমণ হয়েছিল তখন হিয়া ওকে বাঁচিয়েছিল। মারাত্মক আঘাত পাওয়ার পরেও হিয়ার কিছু হয়নি। তার শরীরে আগে থেকেই এক ধরনের শক্তি ছিল যা তাকে বাঁচিয়ে দিয়েছিল। আর সেই শক্তি সম্ভবত কোনো গ্র্যান্ড মাস্টারের। কিন্তু হিয়া ছিল খুব সাধারণ একটা মেয়ে।
তাই অয়নের মাথায় কখনো মিথিলেশের নামটা আসেনি। কিন্তু এখন মিথিলেশের কথা হতেই অয়নের মনে হিয়ার মুখটা ভেসে উঠল। এখন ওর মনে পড়ল হাসপাতালের কাগজপত্রে দেখেছিল হিয়ার পদবিও দাস শর্মা। অয়নের মাথায় এই চিন্তাগুলো চলছিল, কিন্তু সে অনিশের সামনে কিছু বলল না। যদি হিয়ার আসল পরিচয় জানাজানি হয়ে যায় তাহলে সে এই চার পরিবারের মধ্যে ফেঁসে যাবে। ওরা সকলে হিয়াকে ব্যবহার করে পুঁথি পড়ার চেষ্টা করবে। তাই সে যতই অনিশের ঘনিষ্ঠ হোক না কেন, অয়ন তাকে কিছু বলবে না। কথার শেষে অয়ন ফোন রেখে দিল। আর ফোন রাখার পর অয়নের মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা জন্ম নিল। ওর মনে হচ্ছিল হিয়ার সাথে মিথিলেশের কিছু না কিছু সম্পর্ক অবশ্যই রয়েছে। হিয়া বরাবর কলকাতায় থেকেছে এবং আসানসোলের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তবে মিথিলেশ নিশ্চয়ই কখনো কলকাতায় গিয়েছিলেন। এত সাত পাঁচ না ভেবে অয়ন হিয়াকে ফোন করার সিদ্ধান্ত নিল। সে হিয়ার কাছ থেকেই বিষয়টা জানতে চাইবে। কিন্তু ঠিক যখন অয়ন হিয়াকে ফোন করার জন্য ফোনটা হাতে নিল, তখনই সেটা বেজে ওঠে। দেবাংশু ওকে ফোন করছিল। অয়নের মনে হলো, দেবাংশু এই সময় ফোন করছে কেন? হিয়া কি কোনো বিপদে পড়ল? ভারাক্রান্ত মনে সে ফোনটা ধরল। ফোন তুলতেই দেবাংশু বলল, অয়ন স্যার, এই সময় ফোন করার জন্য আমি দুঃখিত। দেবাংশুর কণ্ঠে অপরাধবোধ স্পষ্ট ছিল। হিয়ার কিছু হয়েছে কি? অয়ন অসহিষ্ণু গলায় জিজ্ঞাসা করল। যখন থেকে অয়ন হিয়ার মধ্যে লুকোনো শক্তি সম্পর্কে জানতে পেরেছিল, তখন থেকেই সে দেবাংশুকে বলেছিল হিয়াকে দেখে রাখতে। অয়ন স্যার, হিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। দেবাংশু ভারী গলায় বলল। দেবাংশু কথাটা বলার সাথে সাথে অয়নের বুক কেঁপে উঠল। সে দেবাংশুকে জিজ্ঞাসা করল, কারা করেছে? তাদের মুখ দেখেছো তুমি? না স্যার, শুধু এইটুকুই বুঝতে পেরেছি সে একজন মার্শাল আর্ট মাস্টার ছিল। ঝড়ের মতো এসে হিয়াকে নিয়ে চলে গেল। দেবাংশু বলল। অয়ন কথাটা শুনে চিন্তায় পড়ে গেল। মার্শাল আর্ট মাস্টার না হলে দেবাংশুকে এড়িয়ে হিয়াকে তুলে নিয়ে যাওয়া সহজ ছিল না। সরি স্যার, আমার দোষেই হিয়া, আমি কথা রাখতে পারলাম না। দেবাংশু বলল। এই মুহূর্তে নিজেকেও খুব অপরাধী মনে করছিল। এটা তোমার দোষ নয়, আমিও অসাবধান ছিলাম। অয়ন বলল। সেই বিষয়ে দেবাংশুকে দোষ দিতে পারত না। যদি কোনো মার্শাল আর্ট মাস্টার এসে হিয়াকে নিয়ে যায় তাহলে দেবাংশু কি বা করতে পারত? এই সম্ভাবনাটা অয়নের মাথায় আগে আসেনি। আসলে আগে তো এটাও অয়ন ভাবেনি যে মিথিলেশ এবং হিয়ার মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে। ফোন রাখার পর থেকেই অয়নের কনফিউজড লাগছিল। তার কোনো ধারণাই ছিল না হিয়াকে কে অপহরণ করেছে। এই মুহূর্তে অয়নের সন্দেহ ছিল শহরের চারটে বড় পরিবার এবং গ্যাংটক চেম্বারের উপর। যদি এই শহরের চারটে পরিবারের কেউ হিয়াকে অপহরণ করে তাহলে সেটা সামনে নেওয়া যাবে, কারণ ওরা শুধু তাকে দিয়ে পুঁথি খুলিয়ে নেবে, কিন্তু হিয়ার কোনো ক্ষতি করবে না। কিন্তু যদি গ্যাংটক চেম্বার ওকে অপহরণ করে থাকে তাহলে ওর জীবনের আশঙ্কা থাকতে পারে। ওরা হয়তো হিয়াকে মেরে ফেলে পুঁথি খোলার সব পথ বন্ধ করে দেবে, যাতে আসানসোল শহরের কোনো মাস্টারই গ্র্যান্ড মাস্টার হতে না পারে। অনেক ভেবেচিন্তে অয়ন নিজেকে শান্ত করল এবং তারপর রাহুলকে ফোন করল। রাহুল, হিয়াকে অপহরণ করা হয়েছে। অয়নের পর রাহুলকে পুরো পরিস্থিতি বুঝিয়ে বলল। রাহুলকে সে বিশ্বাস করতে পারত। ওর কথা শুনে রাহুল খানিকক্ষণ বিশ্বাসই করতে পারছিল না কথাটা। সে কখনো ভাবেনি যে এত সাধারণ দেখতে মেয়েটার এমন সাহসী ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। খানিক সময় নিয়ে নিজেকে শান্ত করে সে আবার বলল, তোমার মনে হচ্ছে গ্যাংটক চেম্বার বা এই শহরের চারটে বড় পরিবারের মধ্যে কেউ হিয়াকে অপহরণ করেছে? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত নই। এজন্যই আমি তোমার সাহায্য চাইছি। তুমি কি তোমার পরিচিতদের সাহায্যে খোঁজ নিতে পারবে? হয়তো কোথাও কোনো সূত্র পাওয়া যাবে। অয়ন রাহুলকে জিজ্ঞাসা করল। আমি চেষ্টা করব, কিন্তু খুব বেশি নিশ্চিত প্রমাণের আশা করো না। যদি সত্যি একজন মার্শাল আর্ট মাস্টার এই কাজ করে থাকে তাহলে তুমি জানো সে সহজেই যে কোনো নজরদারি থেকে বাঁচতে পারবে। রাহুল বলল, আমি জানি, কিন্তু তবুও চেষ্টা করো। অয়ন বলল, একজন মার্শাল আর্ট মাস্টার হওয়ার পর একজন যোদ্ধা খুবই সতর্ক এবং বুদ্ধিমান হয়ে ওঠে। সে যে কোনো সমস্যার সমাধান করতে জানে। তবুও অয়ন ভাবল, যদি ভুল করে কোনো সূত্র ছেড়ে যায়,
ফোন রেখে অয়ন ভাবল, কেবল রাহুলের ওপর নির্ভর করা ঠিক হবে না। তাকে নিজেকেও হিয়াকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তবে তা করতে হলে তার আরও মানুষের সাহায্যের প্রয়োজন ছিল, যা এই মুহূর্তে তার কাছে ছিল না। অয়ন হিয়াকে খুঁজে পেতে কি করবে? শেষমেশ সে কি খুঁজে পাবে হিয়াকে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএমে।